রাখাইন থেকে শুরু করে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই জায়গাগুলিতে কিন্তু দীর্ঘদিন যাবত খ্রিস্টানাইজেশনের কাজটা হয়েছে। বাংলাদেশের মধ্যে একটা গ্রুপ দাঁড়ায় গেছে, তারা সালতানাত বাংলা বইলা বাংলাদেশের সীমানাটাকে আসাম, মেঘালয় সহ এটাকে কাভার করে মানচিত্র দেখাচ্ছে। মনুষ্যরা কিন্তু দাবি করলো যে আমাদেরকে তো বলছিল ইসরায়েল রাষ্ট্র হইলে আপনাদেরকে নিয়ে যাবা। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন আমি ফহমদ দেলোয়ার হোসেন। আচ্ছা দেলোয়ার ভাই, আজকে আমরা খুবই একটা ইন্টারেস্টিং বিষয় আপনার কাছে জানতে চাইবো। সচরাচর এই কথা নিয়ে, এই বিষয়টা নিয়ে অন্যান্য টক শো, অন্যান্য বইতে খুব একটা দেখা যায় না, তো দর্শকদের জন্য একটা আকর্ষণ থাকবে। আকর্ষণটা আপনি শুরু করেন। আপনি যেহেতু আমি যেটা এর আগে আমরা অনুষ্ঠান শুরু করার আগে, আলোচনা শুরু করার আগে আমরা যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশের পাশে ভারতের যে অংশটা সেভেন সিস্টার্স, এই সেভেন সিস্টার্সের মধ্যে কিছু রহস্যজনক বিষয় আছে। রহস্য ঠিক আমি রহস্য বলবো না, এটা হচ্ছে কীরকম যে এই সেভেন সিস্টার্স নিয়ে যেই ইদানিং যে আলোচনাটা আসছে দুইটা কারণে। একটা হচ্ছে যে আপনি জানেন এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় যে মণিপুরে বেশ কিছুদিন যাবৎ কিছু বিদ্রোহী গোষ্ঠীর চলাফেরা আছে, তাদের মধ্যে উত্তেজনা আছে, বিদ্রোহ আছে, সংঘাত আছে, সংঘর্ষ আছে, হত্যা রহস্য আছে, অপহরণ আছে, এগুলি নিয়ে মণিপুর রাজ্য উত্তাল আছে, এটা একটা বিষয় আছে। পাশাপাশি আমাদের দেশে যখন এটা আসলে আন্তর্জাতিক একটি বিষয়ই বলা যায়, তারপরেও আমাদের দেশের সাথে যেই সম্পৃক্তিটা, এটার সাথে যে জোরালো বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস প্রথম বিমস্টেক সম্মেলনে সেভেন সিস্টার্সের কথা উল্লেখ করলেন, ভারতের কথা উল্লেখ করলেন। উনি বললেন নেপাল, ভুটান সেভেন সিস্টার্স, ভারতের সেভেন সিস্টার্স, দে আর ল্যান্ডলকড। আমরা চিটাগাং বন্দর ব্যবহার করতে দিলে, এখানে যদি একটা ইকোনমিক জোন তৈরি করি, তাহলে এটা মানে এই অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি, উনি পুরো আপনার ইকোনমিক সাইড নিয়ে কথাটা বলেছেন। উনি একজন অর্থনীতিবিদ, উনি ব্যবসাটা ভালো বুঝেন উনি, এবং মানে বর্তমান দুনিয়া কিন্তু আসলে কন্ট্রোল হয়, আমরা যতই বলি এটা আসলে কন্ট্রোল হয় অর্থনীতি দিয়ে, বিজনেস দিয়ে, এবং উনি বিজনেসটা ভালো বুঝেন। পশ্চিমারাও ওনাকে খুব সম্মান করেন বিজনেসের কারণে। তো উনি এই কথাটা বললেন, তো এই কথাটাতে ভারত রিয়াকশন করলো। পরবর্তীতে এই যে ভারতের যে রিয়াকশনটা হলো, একটা তীব্র রিয়াকশন হলো যে চীনকে ডাইকে আনতেছে, ভারতের অংশ নিয়ে নিবে, এই টাইপের একটা কথাবার্তা শোনা গেল, বিভিন্ন কথা শোনা গেল। তো যাই হোক, অনেক সময় অনেক ক্ষুব্ধতা থাকে, অনেকে মানে বিষয়টা এরকম থাকে যে রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে অন্যকে একটু দাবিয়ে রাখার জন্য কৌশল করে। কিন্তু কিছুদিনের মধ্যে বোঝা গেল এটা বিষয়টা শুধুমাত্র কৌশলের একটা ব্যাপার না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আরও দুইবার একই প্রসঙ্গে কথা বললেন যে সেভেন সিস্টার্স। এখন কিন্তু উনি কিন্তু পরের যেটা হলো যে উনি কিন্তু তখন আর ভারতের সেভেন সিস্টার্স বলতেছেন না, উনি বলতেছেন ভুটান, নেপাল সেভেন সিস্টার্স, এরা ল্যান্ডলকড, এদের ইয়ে দিবে। তো তখন এটা নিয়ে তো ভারতের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হইল। তো এখন যে জিনিসটা, এটার সাথে আরেকটা জিনিস যুক্ত হইলো, এটা যদিও আমাদের দেশের ব্যাপার, আলোচনার মধ্যে এলিমেন্টগুলি দেখেন, সেটা হচ্ছে যে রাখাইন রাজ্যের সাথে একটা করিডোর দেওয়ার কথা উঠলো। এই করিডোর নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলছে। তো যে বিষয়টা বোঝা গেছে সেটা হলো যে এটা একটা জিনিস সবাই একমত, কেউ পক্ষে কেউ বিপক্ষে, সেটা হচ্ছে কি যে জাতিসংঘ যে গুতেরেস আসছিলেন, গুতেরেস যখন বলছিলেন, তো ব্যাখ্যাটা কয়েক রকম আছে। একটা ব্যাখ্যা আছে যেটা, সেটা হচ্ছে কি যে ওই যে রাখাইন স্টেটে বর্তমানে তো ওই মায়ানমারের যে সামরিক জান্তা, তাদের কোনো কন্ট্রোল নাই, সেখানে আরাকান আর্মি এটা কন্ট্রোল করতেছে, তারা বিদ্রোহী, এদের মধ্যে গৃহযুদ্ধটা হচ্ছে, অনেক এলাকা তাদেরই দখলে আছে। তো এখানে যে রাখাইনরা আছে, রোহিঙ্গারা আছে, এই রোহিঙ্গাদের কাছে ত্রাণ সরবরাহ করার জন্য, ওইখানে তারা খুব খারাপ অবস্থায় আছে, ত্রাণ সরবরাহ করার জন্য তারা এই করিডোরটা ব্যবহার করতে চায়, এই রাস্তাটা ব্যবহার করতে চায়। বাংলাদেশের দিক থেকে এটা জাতিসংঘ ব্যবস্থা করবে, বাংলাদেশের দিক থেকে নিরাপত্তা দেওয়া হবে। এই মণিপুরে কিন্তু এই যে ভারতীয় সেভেন সিস্টার্সের একটা অংশ, একটা রাজ্য, সেখানে কিন্তু দীর্ঘদিন যাবৎ কুকি, চীন সহ বিভিন্ন উপজাতিদের একটা অ্যাক্টিভিটি চলতেছে। এর মধ্যে একটা নতুন সমীকরণ, এই সেভেন সিস্টার্স নিয়ে একটা মানে আসলে টেনশনের জায়গা তৈরি হয়ে গেছে। এই যে জিনিসটা এখানে যে আলোচনাটা আসছে সেটা হচ্ছে কি, ইহুদিদের একটা অংশ,
ইসরায়েল। হ্যাঁ, ইসরায়েল। আমি ইতিহাসটা একটু টানি, দর্শকরাও রিলেট করতে পারবেন। সেটা হচ্ছে যে মতান্তর আছে 822 বা 722 খ্রিস্টপূর্বাব্দে, খ্রিস্টের জন্মের এত বছর আগে ইসরায়েলের 12টা উপজাতি বর্তমানে যেখানে ইসরায়েল আছে সেখানে ওনারা অবস্থান করতেন। তো সেখানে যে অবস্থান করতেন তাদের 12টা উপজাতি, তখন 822 বা 722 খ্রিস্টপূর্বাব্দে আশিরীয়রা ইহুদিদেরকে ওইখান থেকে তাড়াই দিয়েছিল। তারা ওই রাজ্যগুলি জয় করছিল, শুধু ইসরায়েল না, তার আশেপাশের একটা বড় অঞ্চল আশিরীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। হওয়ার পরে সেখান থেকে তাদেরকে এই বিতাড়িত করে দিচ্ছে। তারা যে কোথায় গেছে এটা নিয়ে কিন্তু সেরকম কোনো তথ্য ছিল না, ইতিহাসে এরকম ছিল না। এই জাতিগুলির মধ্যে 12টা জাতির মধ্যে মনে করেন জিহুদি এবং বেনিয়ামিন, এই দুইটা উপজাতি কোন রকমে টিকে যায় ওই অঞ্চলটা। আপনার এখনকার ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম কি? বেনিয়ামিন নেতানিয়াহু। বেনিয়ামিন হচ্ছে একটা উপজাতি ইহুদিদের, আর এটা হলো জিহুদি একটা বংশ। মানে বলা হয় না যে মুসলিমদের মধ্যেও তো অনেক জাতি আছে এই যে। আর অন্য যেগুলি আছে সেগুলি হলো, একটা হলো রুবেন, সিমিয়ন, দান, নফতালি, গাদ, আশের, ইসাখর, সবুলুন, মনসি এবং ইফ্রাইম। এই যে 10টা উপজাতি, এই 10টা উপজাতি বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়ায় পড়ছে বলে মনে করেন ইতিহাসবিদরা বলে। তো এর মধ্যে একটা কথা আছে, কথাটা কি? সেটা হচ্ছে এই যে 9 নম্বরে যে নামটা বললাম মনসি বা অনেকে বলে মনেশি, বলা হয় যে এই উপজাতিটা, এই যে আমাদের যে 7 সিস্টার, আমাদের বলা ঠিক না, এই যে আমাদের পাশের অঞ্চল, যে এই অঞ্চলের একটা অংশে তারা এখানে বসবাস করত। এবং এইটার কিছু প্রামাণ্য বিষয় আছে। বিষয়টা কি? যে এই যখন এরা বিভিন্ন দিকে ছড়ায় পড়ছিল, ছড়ায় পড়ার পরে এই যে এই জিহুদি এবং বেনিয়ামিন বংশটা রয়ে গেল, জাতিটা রয়ে গেল, তারা বলছিল যে ইসরায়েল রাষ্ট্র যদি কখনো গঠিত হয় তাহলে এদেরকে ফিরিয়ে নেবে। এই উপজাতি যারা আছে, যারা ইহুদি বংশোদ্ভূত, ইহুদি জাত, তাদেরকে তারা ফিরিয়ে নেবে। তো পরবর্তীতে যখন আধুনিক বিশ্বে, এটা আমি খ্রিস্টপূর্বাব্দের কথা বললাম, পরবর্তীতে সেই 200 বছর আগে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হইল, তখন কিন্তু এই মনসিদের পক্ষ থেকে, এই যে রাখাইনের কাছেই কিন্তু মণিপুর, এই অঞ্চলগুলিতে এই মনসিদের বসবাস বলে ইতিহাসবিদরা জানাইছে। কিছু কিছু তথ্য প্রমাণ সেখানে আছে। তারা দাবি করলো যে আমরা ইহুদিদের বংশধর, তারা দাবি করলো। এখন এই তথ্যটা সত্য কিনা, তাদের এই দাবি সত্য কিনা, এইটা জানার জন্য ইসরায়েলের থেকে ওদেরকে, যেমন আমাদের যেমন ধর্মে ইমাম থাকেন, হিন্দুদের যেমন পুরোহিত থাকেন, এরকম ইহুদি ধর্মের থাকেন হচ্ছে রাব্বি, তাদেরকে বলা হয় রাব্বি, মানে উনি ধর্মগুরু, হ্যাঁ, ধর্মগুরুর মতো একজন রাব্বি। ওনার নাম হচ্ছে শ্লোমো। ওনাকে পাঠানো হয় এই অঞ্চলে, এই যে রাখাইন, আমরা যে রাখাইন স্টেটের কথা যা বলতেছি, বা এই রাখাইন অঞ্চল, মণিপুর, এই অঞ্চলে আসেন উনি। আসার পরে দেখা গেল কি, উনি পরীক্ষা নিরীক্ষা করলেন, কথা বললেন, তাদের ইতিহাস জানতে চাইলেন। এইভাবে উনি বের করলেন যে না, মনসিরা ইহুদিদেরই উপজাতি, ইহুদিদের সাথে তাদের কানেকশন আছে। এই কানেকশনের প্রেক্ষিতে যেহেতু তাদেরকে মনুষ্যরা কিন্তু দাবি করলো যে আমাদেরকে তো বলছিল ইসরায়েল রাষ্ট্র হইলে আমাদেরকে নিয়ে যাবা, তাইলে তখন মনুষ্যদের মধ্যে কেউ বলে 9,000, কেউ বলে 10,000 মনুষ্য এই উপজাতির থেকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই প্রক্রিয়াটা থেমে যায় এবং এখন যে কথাগুলি বলতেছি সেই কথাগুলি কিন্তু আসলে সবাই সমর্থন করেন না। কিছু কিছু তথ্য প্রমাণ আছে, কিন্তু কেউ কেউ এর বিরুদ্ধে কথা বলে। এই যে আমি প্রথমেই বলে নিলাম, 9-10 হাজার চলে যাওয়ার পরে বাকিদেরকে আর নেওয়া হয় না, বাকিদেরকে কথা দেওয়া হয় তোমরা ওইখানেই থাকো, ওইখানেই একটা স্টেট তোমাদেরকে করে দেওয়া হবে। আচ্ছা, এখন আমি একটা কথা বলি, ইতিহাসের মধ্যে যে জিনিসটা হয়েছে সেটা হইলো এই যে 7 সিস্টার্সের যে অঞ্চলটার কথা আমি বলতেছি, রাখাইন থেকে শুরু করে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই জায়গাগুলিতে কিন্তু দীর্ঘদিন যাবত খ্রিস্টানাইজেশনের কাজটা হয়েছে। এটা আমরা জানি, কিন্তু আমরা এটা জানি না এই খ্রিস্টানাইজেশনের পরে কিন্তু তাদেরকে ইহুদি করার প্রক্রিয়াও চলতেছে এবং বহু লোক অলরেডি ইতিমধ্যে এটা নিয়ে
ইহুদি হয়ে গেছে। এই বিষয়ে যদি দর্শকরা, পাঠকরা, আগ্রহী পাঠকরা জানতে চান, আপনারা একটু ইন্টারনেট ঘাটলে বিষয়টা দেখতে পাবেন। এবং জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে খেয়াল করে দেখেন, ভেরি সেন্সিটিভ একটা বিষয়, সেটা হচ্ছে কি যে এই 7 সিস্টার্সের আপনি খেয়াল করেন লিঙ্কগুলি, একটা অংশ অরুণাচল বলা হচ্ছে কি যে এটা চীনের প্রদেশ, বাংলাদেশকে বলা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা গ্রুপ দাঁড়ায় গেছে, তারা সালতানাত বাংলা বইলা বাংলাদেশের সীমানাটাকে আসাম, মেঘালয় সহ এটাকে কাভার করে মানচিত্র দেখাচ্ছে। কিছুদিন আগে একটা আলোচনায় আমি বলতেছিলাম যে কার্টোগ্রাফিক অ্যাগ্রেশন মানচিত্রের মাধ্যমে, এটা কিন্তু বাংলাদেশও এক সেন্সে বাংলাদেশের একটা অংশ, রাষ্ট্রীয়ভাবে না। চীন যেমন রাষ্ট্রীয়ভাবে করছে, বাংলাদেশের কিছু লোক এই জিনিসটাকে সালতানাত বাংলা হিসাবে দেখাচ্ছে, দুই দিকেই বাড়ায় দিচ্ছে। এতে পশ্চিমবঙ্গের কিছু অংশকেও দেখাচ্ছে, এদিকে আপনার ওই 7 সিস্টার্সের কিছু অংশকেও দেখাচ্ছে। আর আরেকটা অংশ যেটা হচ্ছে সেই 7 সিস্টার্সের, সেইখানে বলা হচ্ছে যে সেইখানে একটা ইহুদি খ্রিস্টান রাষ্ট্র গঠন করার প্রক্রিয়া চলতেছে। এই যে জিনিসগুলি আছে আপনি দেখেন, ইতিহাসের মধ্যে কিন্তু আমরা এমন একটা জায়গায় চলে আসছি যেখানে আমরা কিন্তু ক্রান্তিকাল বলতে গেলে অতিক্রম করতেছি, বিশেষ করে এই অঞ্চলটা যেটার সাথে এটা আসলে একটা আন্তর্জাতিক বিষয়। আমরা কিন্তু আজকে আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলতেছি, বাট সামহাও এটার সাথে বাংলাদেশও কিছু না কিছু ভাবে রিলেটেড। এবং এই যে ঘটনাগুলিকে আপনি যদি মানে এক সুতায় আপনি দেখেন, মিলিয়ে দেখেন, অরুণাচলকে চীন বলতেছে আমাদের অংশ, এখানে মানবিক করিডোর দিতে বলা হচ্ছে। আরাকান আর্মি তো কোনো আসলে ফোর্স না, তারা তো ওই অঞ্চলের শাসনকর্তা না, তারা একটা বিদ্রোহী অংশ। কিন্তু এখানে একটা সমীকরণ চলতেছে যে মানবিক করিডোর দিবে, ওইখানে একটা জায়গা ওইখানে রোহিঙ্গাদের জন্য করবে, জাতিসংঘ ইনভলভ হয়েছে এখানে। এবং স্পষ্টতই বোঝা যাচ্ছে যে আমেরিকা, জাতিসংঘ বলতে আমেরিকাই বোঝানো হয়, আমেরিকা এখানে আছে। ইহুদি রাষ্ট্র গঠনের কথা বলা হচ্ছে, ইহুদি খ্রিস্টান রাষ্ট্র গঠনের কথা বলা হচ্ছে। এই যে বিষয়গুলি সবগুলি মিলিয়ে এই অঞ্চলটার, বাংলাদেশের প্রতিবেশী এই অঞ্চলটার নিকট ভবিষ্যতে কি আছে, এটা এখনই অনেকেই একটা টেনশনের মধ্যে আছে। আমি জানি না কি হয়। দর্শকরা খেয়াল করবেন, অনেকেই টক শোতে অনেক কথা বলতেছেন, বিতর্কে মানে এই যে বিষয়গুলিকে রিলেট করা, আমার মনে হয় যে এইগুলিকে একটু রিলেট করে আপনারা চিন্তা করতে পারেন হোয়াট ইজ গোয়িং অন দেয়ার। এবং বাংলাদেশের যেহেতু এটা মানে সাথে যুক্ত আছে, সেহেতু বাংলাদেশের দিক থেকেও দায়িত্বশীল ভূমিকা পালন এবং একটা শক্ত ভূমিকা, সার্বভৌমত্ব রক্ষার যে বিষয়গুলি থাকে, সেক্ষেত্রে আমাদেরকে খুব সচেতন থাকার দরকার আছে। এই বিষয়ে আমরা আপডেট পেলে দর্শকদের আবার একটা অবশ্যই আমরা আপডেট পেলে আমরা সেগমেন্ট করে দেব, আমরা লক্ষ্য রাখবো এদিকে। দর্শক আপনারাও লক্ষ্য রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নেই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।